শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। প্রতিটি চরিত্র ও ঘটনা বিন্যাস শিল্প সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত। কারুর সংবেদনশীলতাকে আঘাত করা 107 FM রেইনবোর উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনবেন পথিক মিত্রর লেখা ভবানী ডাকাতের গল্প। লেখকের জন্ম, বড় হওয়া, স্কুল, কলেজ সবকিছুই নদিয়া জেলার কল্যাণী শহরে। পেশায় অটোমেশন ইঞ্জিনিয়ার হয়ে বহুজাতিক সংস্থায় কর্মরত হলেও নেশায় তিনি একজন লেখক। ক্লাস 8 থেকে বিভিন্ন পত্রপত্রিকাতে লেখা শুরু। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ব্লগে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে দেশি বিদেশি বাংলা ইংরেজি বিভিন্ন পত্রপত্রিকাতে নিয়মিত লেখেন। তাঁর লেখা মেফিস্টো, কালো মনের গল্প, প্রেমে পড়া বারণ, আমার জানলা দিয়ে, দ্য স্কেয়ারক্রো ক্রনিকলস শীর্ষক বইগুলো পাঠক মহলে বেশ সমাদৃত। আজ আমাদের নিবেদন পথিক মিত্রর লেখা ভবানী ডাকাতের গল্প। গল্পের সূত্রধার সৌমি, ভবানী ডাকাতের ভূমিকায় বাসু, অন্যান্য চরিত্রে শ্রেয়া, অরিজিৎ, অর্পণ, বিহু, অপরূপা, রাজীব, দেবারতী, সুদীপ্ত, উজ্জ্বল, সোমক, অনির্বাণ, আত্রেয়, সৌরদীপ, অমরজিৎ, আম্রপালি ও শুভদা। শুরু হচ্ছে ভবানী ডাকাতের গল্প। ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি টিকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার। আজকে তো কুহু ফুল মুডে আছে দেখছি রে। ভালোই তো, দেশের মাটির একটা টান আছে। আর বাঙালির ঠাকুর তো একজনই, তারপর সে কার মেয়ে দেখতে হবে না। আসলে আমার স্ত্রী সৃজনী বিয়ের আগে কলকাতায় বাচিক শিল্পী হিসেবে একটা পরিচিতি তৈরি করেছিল, কিন্তু তারপর কি কুক্ষণে এক অসহায় আইটি কর্মীর প্রেমে পড়ে, মানে আমাকে বিয়ে করে এই সুদূর মার্কিন মুলুকে বনবাস। তবে দুধের স্বাদ ঘোলে বা নিতান্ত মিল্কশেকে মেটাবার হেতু সৃজনী ছোট থেকেই আমাদের কন্যা কুহুকে বাংলা আবৃত্তি শিখিয়েছিল। ও বলতো, দেখ, বিষয়টা কুহুর যে খুব ভালো লাগতো তা হয়তো নয়, কিন্তু যেমন দুর্গাপুজোর সময় নতুন জামা পরতে হয়, অঞ্জলি দিতে হয়, ও জানতো অনেকটা সেই রকমই বাংলা কবিতা বলতে হয়। হ্যাঁ, তবে এখন তো আর পুজো নয়, সে পাঠ তো পুজোর সময় মিটে গেছে। তাহলেই ভর দুপুরে এই সীতারামপুর এসে হঠাৎ কুহুর মধ্যে বীর পুরুষ কেন জেগে উঠল? হাইলি সাসপিসিয়াস। যাই হোক, কুহুর ওই হঠাৎ আবৃত্তির ধাক্কায় খানিকটা চমকে উঠলাম বটে। আমি তখন মিউজিয়ামে একটা পুরনো পালকি দেখছিলাম খুঁটিয়ে। শৈবাল সাথেই ছিল, বাচ্চারা পাশের ঘরটায় ছিল। ওই ঘরটা দারুণ দারুণ তৈলচিত্র দিয়ে একেবারে ঠাসা। শৈবালের পরিবারের কেউই সম্ভবত এই চিত্রশিল্পী। এই সংগ্রহ আলোকিত করেছে মূলত স্বাধীনতা সংগ্রামীদের ছবি, নেতাজি, ক্ষুদিরাম, ঋষি অরবিন্দ, বাঘা যতীন, গান্ধীজি, ভগৎ সিং ইত্যাদি। এটা কে বাবা? পাশের ঘর থেকে কুহুর ডাক। প্রশ্নটা শুনে ঘুরে দেখলাম, কেসটা কি? এদের দেখে হঠাৎ কুহুর মধ্যে বীর পুরুষ জাগ্রত হলো কেন? দেখলাম শৈবাল আবার মুচকি হাসছে। ভাবখানা এমন যে সবকিছুই সে জানে, তবে সেটা ক্রমশ প্রকাশ্য। আমি পালকি ছেড়ে এবার পাশের ঘরের দিকে গেলাম। শৈবালও হাসি মুখে আমার পিছনে এলো। ঘরে গিয়ে দেখি বারবি আর কুহু একটা বিরাট প্রমাণ সাইজের তৈলচিত্রের সামনে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে একে অপরের সাথে কথা বলছে। বাহ, কি সুন্দর!
কত বড়! চোখ দুটো দাঁত, খুব অ্যাংরি মনে হচ্ছে। আমার তো ভয় করছে রে। পাপা, পাপা দেখো এখানে। আরে রে রে রে! ছবিটা একবার দেখতেই মনে হলো যে কুহু ভুল কিছু বলেনি, কারণ এই ছবিটা দেখলে পরে আপামর বাঙালির মনে এই কবিতাটি আসাটাই একান্ত যুক্তিযুক্ত। এক প্রকাণ্ড চেহারার মানুষ, মিশমিশে কালো গায়ের রং, সম্ভবত তেল মাখা শরীর, পরনে খাটো ধুতি, কোমরে গামছা আর মাথায় লাল শালুর ফেটে বাঁধা, মুগুর ভাজা, পাথর খোদাই করা ইস্পাতের মতো দেহ, হিংস্র দুটো চোখ আর কানে ইয়া বড় বড় দুটো দুল, আর বাঁ হাতে মস্ত বড় একটা খাড়া। চিত্রশিল্পের তারিফ না করলেই নয়, তিনি অত্যন্ত যত্নের সাথে কার্যত জীবন্ত করে তুলেছেন এই তৈলচিত্রটিকে। তবে এটা বলতেই হবে যে এই রকম জীবন্ত প্রায় একটা ডাকাতের ছবি রাত বিরাতে দেখলে পরে আচ্ছা সাহসী লোকেরও পিলে চমকে যাওয়ার প্রভূত সম্ভাবনা থেকেই যায়। তবে আমার মনে একটা প্রশ্ন উঠল, ভাই শৈবাল, এটা কেমন হলো? মনীষীদের, স্বাধীনতা সংগ্রামীদের ভিড়ে হঠাৎই একটা ডাকাতের ছবি কেন? ধীরে বন্ধু ধীরে, কাকাবাবু এলেন বলে ওনার মুখ থেকেই শুনিস না হয় ভবানী ডাকাতের গল্প। দাদা, একটা বেলপাতা পাস করবেন প্লিজ। ইয়েস স্যার, এই নিন। বাই দ্য ওয়ে, আমি শৈবাল রায়চৌধুরী। শৈবাল রায়চৌধুরীর সাথে আমার পরিচয় হয় বোস্টনে একটা দুর্গাপুজোতে। অবশ্য আলাপটা হয় আমার স্ত্রী সৃজনীর জন্যই। এই দেখুন, আমার গিন্নি শ্রীতমা আর আপনার স্ত্রী সৃজনী পুজোর মধ্যেই যাকে বলে একেবারে বুজম ফ্রেন্ডস হয়ে গেল। আর আজ অষ্টমীর দিন আমাদের সবে পরিচয় হলো। দেখুন কি কাণ্ড! এই প্রবাসে স্বজাতির সাথে বসে আড্ডা দিতে দিতে ফিশ ফ্রাই খাওয়ার প্রলোভনটা জাস্ট প্রেসিয়াস। প্লিজ জয়েন আস। আমি একজন একনিষ্ঠ আইটি কর্মী হওয়ার পাশেই কিন্তু দারুণ আমোদে লোক। সত্যি শৈবাল অল্পতেই বন্ধু হয়ে গেল। তার সাথে আড্ডা দিতে দিতে কিভাবে যে সময় কেটে যায় সেটা বলাই বাহুল্য। তার উপর আমাদের দুজনেরই কন্যা সন্তান। আমার মেয়ের নাম কুহু বা কুহেলিকা, আর শৈবালের মেয়ের নাম বারবি ওরফে বিপাশা। তারাও খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল দেখতে দেখতেই। তাই বিগত 5 বছরে আমরা প্রবাসে একটা পরিবার হয়ে উঠেছি বলাই যায়। তাই এই বছর যখন দুর্গাপুজোর ঠিক পরপর 1 মাসের জন্য কলকাতায় যাওয়ার পরিকল্পনাটা হলো, শৈবাল নিজেই প্রস্তাবটা দিল। দেখো ভাইয়া অনি, বলি কি, কালী পুজোটা এবার আমাদের আদি বাড়িতে গিয়ে কাটানো যাক। 450 বছর পুরনো জমিদার বাড়ি ভায়া। দেয়ালের প্রতিটি ইটে ইতিহাসের ফিসফিস শুনতে পাবে। একদম পাক্কা কথা এটা। কত রোমহর্ষক সব ইতিহাসের সাক্ষী এই বাড়িটা, তোমাকে কি বলবো। এখন বাড়ির একটা অংশে মিউজিয়াম হয়ে গেছে, আর একটা অংশে রিসর্ট। বুঝতেই পারছো, আজকাল বাঙালির রিসর্ট আবার খুব প্রিয় জায়গা। তবে পশ্চিমমহলে গোটা 5 ঘর আছে আমাদের জন্য। এইসব হেরিটেজ প্রপার্টি আজকাল মেনটেন করা হাতি পোষার সামিল। আর তারপর পরিবারের সবাই বাইরে বাইরে। আমার এক কাকা আছেন শঙ্কর নারায়ণ রায়চৌধুরী, অকৃতদার মানুষ। তিনি এখনো অতীত আঁকড়ে পড়ে আছেন ওই বাড়িতে। আর কিছু পুরনো কাজের লোক আছে। প্রতি বছর উনি ঘটা করে কালী পুজো করেন। আমাদের পরিবারের যে যখন পারে পালা করে করে এই পুজোতে ঘুরে যায়। এবার আমার পালা, বুঝলে। আমার পিস্তুত ভাইও আসবে, ও পুনেতে থাকে, ও আইটিতে কাজ করে। আমি চাইছিলাম তোমরাও চলো, গেলে ভালো লাগবে। বাচ্চাগুলো কমপক্ষে একবার দেখুক আমাদের ফেলে আসা সোনালী হেরিটেজ। কি বলো? একদম ঠিক বলেছ গো শৈবালদা। আর সত্যি, এই বিদেশ বিমহুইয়ে থেকে কুহু কার্যত জানেই না যে গ্রাম কাকে বলে। বাংলার ঐতিহ্য তো ছেড়েই। এই প্রজন্ম কোনোদিন জানতেই পারবে না যে একটা জাতি হিসেবে কি গৌরবময় একটা অতীত আমরা ফেলে এসেছি। যাই হোক, এমনিতে তো দেখো আমরা কলকাতাতেই থাকবো, তো কালী পুজোর 2 দিন শৈবালদার পৈতৃক ভিটে থেকে ঘুরে এলে তো মন্দ হয় না, কি বলো? তাহলে ওই কথাই ফাইনাল। এবার কালী পুজো ইন সীতারামপুর। গিন্নির আদেশ শিরোধার্য করেই আমরা ঠিক করলাম যে এবার কালী পুজোর সময় আমরা থাকব বর্ধমান স্থিত গড় জঙ্গল সংলগ্ন সীতারামপুর গ্রামের
ঐতিহ্যবাহী রায়চৌধুরীদের জমিদার বাড়িতে। দুর্গাপুর ছাড়িয়ে প্রায় ঘন্টা দুয়েকের গাড়ির রাস্তা আমাদেরকে নিয়ে যাবে পশ্চিম বর্ধমানের এই গ্রামে। এই বলো, সবুজ ধান ক্ষেত আর কাশফুলে ভরা মাঠ দেখতে দেখতে মনটা কেমন ফুরফুরে হয়ে যায় না? মনে হয় আবার কুহুর বয়সে ফিরে যায়। তার উপর নীল আকাশে শরতের তুলো মেঘেদের আনাগোনা, পুজো পুজো গন্ধটা যেন এখনো যায়নি বাংলা ছেড়ে। গ্রাম বলছি বটে, তবে এটা ঠিক গ্রাম নেই এখন। প্রায় সমস্ত শহুরে উপকরণ পাবেন আপনি সীতারামপুর গ্রামে। এই গ্রামের একদিকে যেমন গহীন গড় জঙ্গল, যেটাকে এখানকার স্থানীয় লোকেরা ডাকাতে কালির জঙ্গল বলে ডাকে, আর অপর প্রান্তে ছিল দামোদর নদীর একটি শাখা নদী, যাকে স্থানীয় জনতা বাঁকা নদী বলে সম্বোধন করত। এখন যদিও এই বাঁকা নদী মৃতপ্রায়, আর ডাকাতে কালির জঙ্গল দেখলেও মনে ভয় জাগবে না, বরং জঙ্গলের ভেতর দিয়ে পাকা পিচের রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা যথেষ্ট মনোরম। এই ফরেস্টে টাইগার থাকে? তোর সব উত্তর তোকে শৈবাল আঙ্কেল পৌঁছে দেবে, কেমন? আরে ওই দেখ কুহু, দেখ কি সুন্দর একটা মাছরাঙা পাখি, দেখ দেখ। রোদছায়ার মনোরম লুকোচুরি দেখতে দেখতে কুহু একদম আনন্দে টগমগ। মোটের ওপর কলকাতার ভিড়ভাট্টা আর ওই কলরবের থেকে দূরে এইরকম একটা মনোরম পরিবেশ দু একদিনের চেঞ্জের জন্য আদর্শ। তবে এখানে আসার আর একটা অ্যাট্রাকশন কিন্তু ছিল, সেটা শৈবালদার বাড়ির গৌরবময় ইতিহাস। শৈবালদার মুখেই গল্প শুনেছি যে, বুঝলে, আমার প্রপিতামহ অর্থাৎ আমার বাবার ঠাকুরদার বাবা শ্রী কালীনারায়ণ রায়চৌধুরী এক কিংবদন্তি জমিদার ছিলেন। একাধারে তিনি ছিলেন প্রজাদের সত্যিকারের অভিভাবক, আবার অন্যদিকে তিনি ছিলেন দুর্দান্ত সাহসী এক ব্যক্তি। এছাড়া তার মতো দেশপ্রেমী সেই যুগে বিরল ছিল। যখন বাংলার অধিকাংশ জমিদার যেন তেন প্রকারেণ ইংরেজদের তুষ্ট করে তাদের থেকে রায় বাহাদুর খেতাব বাগাতে ব্যস্ত, সেই সময় দাঁড়িয়ে কালীনারায়ণ ছিলেন স্বদেশী আন্দোলনের পৃষ্ঠপোষক। সশস্ত্র বিপ্লবীদের সাহায্য করার জন্য একাধিকবার তিনি নাকি ইংরেজদের বিরাগভাজন হয়েছে। দেশে এসে কালী পুজোতে কলকাতা ছেড়ে এই অজপাড়াগা গায়ে আসার একটা বড় অনুপ্রেরণা ছিল এই গল্প শোনার তাকে। রায়চৌধুরী বাড়িতে পৌঁছে কিছু সময়ের জন্য নিজেকে বেশ সত্যি একটা জমিদার মনে হচ্ছিল। তবে জমিদার বাড়িগুলোর যা করুণ দশা দেখেছি আজকাল, সেই তুলনায় কিন্তু সীতারামপুরের রায়চৌধুরী বাড়ি দারুণ ভালোভাবে মেনটেন করা। ঘাসের গালিচা বিছানো প্রকাণ্ড একটা লন, আর তার পাশেই একটা সুন্দর ফুলের বাগান। বাড়ির পিছনে বিস্তীর্ণ এলাকা জুড়ে আম, জাম, কাঁঠালের বাগান আর একটা পুকুর। বাড়ির একটা অংশে একটা রিসর্ট হয়েছে, সেখানেও দারুণ ব্যবস্থা। রিসর্টের সামনে লনে বিকেলে ছোট হাট মতো বসে। গ্রামের মেয়েরা বিভিন্ন টুকিটাকি জিনিস বানিয়ে বিক্রি করে। তারপর বিকেলে আদিবাসীদের নাচ গানের অনুষ্ঠান হয়। বাড়ির পশ্চিম দিকে নাকি এককালে নাটমহল ছিল। লখনৌ থেকে বিখ্যাত দলেরা এসে এখানে গান এবং নাচের মেহফিল সাজাতো। এখন এই নাটমহলেই একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে। সেখানে বর্ধমান টাউন থেকেও প্রায় লোকজন আসেন। সাধারণত বাঙালির ব্যবসা বুদ্ধি নিয়ে গোটা দেশে তেমন সুনাম না থাকলেও বলতেই হবে যে শঙ্কর নারায়ণ একজন অতি বিচক্ষণ, ক্ষুরোধার ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। এছাড়া অবশ্য উনি অত্যন্ত দয়ালু প্রকৃতির মানুষও বটে। গল্পের মধ্যে নিজেই বললেন, আরে এই যে গ্রামের লোকগুলো এত দুঃখ কষ্ট মাথায় নিয়ে বেঁচে থাকে, দেখতে পারি না, বুঝলেন? জানেন তো জমিদারের পাট কবেই উঠে গিয়েছে, তবু এই লোকগুলো এখনো আমাকে রাজাবাবু বলে ডাকে। ওদের থেকে নেওয়া কোনো জিনিসের জন্য কানাকড়ি দাম নেবেন আমার থেকে। এখনো কিছুটা ধান, গম, ফল আমার হাজার বারণ সত্ত্বেও দিয়ে যায় আমাদের। আসলে এরা বড় ভালোবাসে আমাদের, সম্মান করে। তাই যখন দেখি ওরা কষ্টে আছে, বিশ্বাস করুন বুক ফেটে যায়। বাবার মুখে শুনেছি ঠাকুরদা বলতেন, প্রজারা আমাদের সন্তান সম, তাদের কোনো রকম কষ্ট আসলে আমাদের পরিবারের কষ্ট। এখন না আছে জমিদারি, না আছে উপার্জন যে ওদের পাশে দাঁড়াবো। একসময় তো মনে হচ্ছিল সেই সম্পত্তি আর ধরে রাখতে পারবো না, কিন্তু কালী মায়ের অসীম কৃপা যে মা একটা রাস্তা বাতলে দিলেন। মায়ের কৃপায় এই রিসর্ট আর এই মিউজিয়ামটা তৈরি করলাম। এই রিসর্টের সব কর্মচারী কিন্তু এই গ্রামের,
হ্যাঁ, সব কিছু এদের থেকে কেনা হয়। এরাই নাচ গান করে, এরাই টুকটাক জিনিস বেচে। আমাদের সীমিত সাধ্যে তবু কিছু না হোক অন্তত 60-70টা পরিবারের কর্মসংস্থান তো করতে পেরেছি, এটুকুই শান্তি। বাহ, কি দারুণ আইডিয়া! আসলে জমিদার শুনলেই আমাদের চোখে যে একটা অত্যাচারী চরিত্রহীন চরিত্র ভেসে ওঠে, রায়চৌধুরীরা তার থেকে ছিল একদম আলাদা। তাই তাদের নিয়ে আমার মনে একটা সম্ভ্রমের ভাবনা আগে থেকেই জেগেছিল। তার উপর ইংরেজদের সাথে নাকি বিস্তর ঝামেলা ছিল তাদের। এটা শোনার পর থেকে রায়চৌধুরী বংশের ইতিহাস সম্বন্ধে আমার মনে কৌতূহলটা আরো বেড়ে গেল। বাড়ি তো দেখছো, এবার আমাদের আতিথেয়তাও দেখো। শোনো, ব্রেকফাস্ট রেডি। বিশুদ্ধ ঘিয়ে ভাজা সাদা ময়দার ফুলকো লুচির সঙ্গে হিং আর নারকেল কুচি দিয়ে ছোলার ডাল আর কাশ্মীরি নিরামিষ আলুর দম, আর সাথে গরম জিলিপি আর মিহিদানা। প্রকাণ্ড একটা বার্মাটিকের নকশা করা ডাইনিং টেবিলে আমাদের অপেক্ষায় ছিল সাবেকি বাঙালি প্রাতরাশ। আরে আরো দুটো লুচি নিন তো ভাই, এটাই তো খাওয়ার বয়স। কই রে ভাজা, নিয়ে আয়। কি ভালো খেতে। না না, ওকে আর বলবেন না কাকামশাই, এই নিয়ে 10টার ওপর খেয়ে নিয়েছে। এমনিতে তো কোলেস্ট্রল বর্ডার লাইন, এদিকে রোজ রাতে জোয়ানের আরোগ খেতে হয়। আরে বাবা, গাওয়া ঘিতে ভাজা লুচি খেলে ওসব কিছু লাগবে না, খাও তো মন ভরে। ওই রে ভাজা, 3টে ফুলকো থেকে দে দাদা বাবুকে। জানেন কাকাবাবু, এমন রান্না বহুদিন খাইনি, এটা বললে নেহাত সৃজনে অভিমান করবে, তাই এটা বলা থেকে বিরত থাকলেও প্রতি মুহূর্তে কিন্তু এটা মনে মনে উপলব্ধি করেছিলাম। আর সত্যি আপনি একরকম প্রায় বরকর্তার মতো দাঁড়িয়ে আমাদের খাওয়ার ব্যাপারটা তদারকি করছিলেন। অনেকদিন বাদে বুঝলেন, দেশে ফিরে এমন খাবার পেয়ে না আমি ওই সমস্ত ডায়েটিং নিয়মাবলী ভুলে একদম প্রচুর খেয়ে ফেললাম। আর কাকে কি বলবো, সৃজনীকে এতটা খেতে দেখে তো আমি 3বার বিষমই খেয়েছি। অমনি নিজের চরকায় তেল দাও, আমার খাবার তোমাকে আর দেখতে হবে না। আরে সৃজনী, তুমি না ডায়েট কনসিয়াস, তুমি কিনা শেষে উফ, আবার শুরু করেছো। চুপ করে খাও তো। দিস ফুড ইজ ইনক্রেডিবল। কি ভালো খেতে। জমিয়ে খাওয়া দাওয়া শেষ করে ভাবছিলাম একটু জিরিয়ে নেব। নভেম্বরের শুরু, বেশ শীত পড়তে শুরু করেছে, কিন্তু ওই জিরিয়ে নেওয়া আর হলো না। কারণ কুহু এসেই শুরু করলো বায়না যে তাকে নাকি মিউজিয়াম আর কালী মন্দিরটা দেখাতে হবে। সঙ্গে বারবি, শৈবাল, সৃজনী, শ্রীতমা। তো সবাই মিলে হাঁটতে হাঁটতে গেলাম মিউজিয়ামে। দেখো, বাড়ির এই অংশটা এককালে নাটমহল ছিল, আর সেটি যে খুব যত্ন সহকারে নির্মাণ করা হয়েছিল তা তো দেখেই বুঝতে পারছিস। রঙিন বেলজিয়াম গ্লাসের তৈরি বিরাট জানালাগুলো দেখলেই যেন মনে হবে ইউরোপের কোনো গির্জা, যেন ব্যারক আর্কিটেকচারের নমুনা। ভেতরে প্রকাণ্ড 3টে ঝাড় লণ্ঠন দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। তারপর সেই সময়ের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, অস্ত্রশস্ত্র। তবে আমাকে সবচেয়ে যেটা আকর্ষণ করছে সেটা হলো কালীনারায়ণের সেই বিখ্যাত দোনালা বন্দুক আর এই প্রকাণ্ড খাড়া। একটা আলাদা কাঁচের বাক্সে রাখা ছিল সেই খাড়াটা। বছর 10 আগে অবধি জানিস তো এই খাড়া ব্যবহার হতো মায়ের পুজোতে। এখন অবশ্য কাকাবাবু বন্ধ করে দিয়েছেন। এই খাড়ার একটা দারুণ গল্প আছে জানিস তো অনি, তবে সেটা আমি বলবো না, সেটা কাকাবাবুকেই বলতে বলবো। এই যে লোভ দেখিয়ে দিয়ে শৈবালার বলল না, এতে আমার মনের ভেতরটা খচখচ করতে লাগলো। ইতিমধ্যেই আমাদের দলের 2 কনিষ্ঠতম সদস্য অর্থাৎ বারবি আর কুহু মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে পুরো মিউজিয়ামে। দেখো দেখো, বিদেশে বড় হওয়া 2 শিশু কত সহজেই যেন এইসবের মধ্যে মিশে গেছে। বুঝলে, একেই বলে মাটির টান। এই পালকিটা দেখো, কি দুর্দান্ত কারুকার্য না? ওটা দেখেই যেন মনে হচ্ছে একটা টাইম মেশিনে চেপে 250 বছর আগের বাংলায় ফিরে গেছি। অন্ধকার রাতে হাতে লণ্ঠন নিয়ে হুনহুনা বলতে বলতে একদল বেহারা পালকি কাঁধে নিয়ে ডাকাতে কালির জঙ্গলের পথ ধরে যাচ্ছে। উফ, ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। ঠিক এমন সময় পাশের ঘর থেকে ভেসে এলো কুহুর উত্তেজিত আবৃত্তি, যা দিয়েই এই গল্পের শুরু। আচ্ছা কাকাবাবু, এই ভবানী ডাকাতটা কে বলুন তো? আর কেনই বা এইসব মনীষীদের মাঝে তার ছবি?
শঙ্কর নারায়ণ রায়চৌধুরী, সৌম্য চেহারা, লম্বাটে গড়ন, মুখে ধবধবে সাদা দাড়ি, অনেকটা পাদ্রীদের মতো। বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই হলেও ভদ্রলোক যে শারীরিকভাবে দারুণ ফিট সেটা কিন্তু বলতেই হয়। সেসব হবে ক্ষণ, আপনাদের গুছিয়ে বলবো সে কাহিনী, কিন্তু তার আগে বলো দেখি এই ছবিগুলোর শিল্পীকে। লেট শ্রীমতী হেমাঙ্গিনী রায়চৌধুরী। সহসা উত্তর দিল সৃজনী। আসলে আমার গিন্নির মধ্যে না একটা ওই মিস পার্পেল সুলভ সুপ্ত প্রতিভা আছে, সেটার প্রমাণ যদিও আমি আগে একাধিকবার পেয়ে গেছি। ওই তার থেকে লুকিয়ে পিৎজা বার্গার খেলেও ঠিক কিছু না কিছু থেকে আমাকে নিয়মিত ধরে ফেলতো। কাজেই ছবিগুলোর নিচে যে লেখা রয়েছে লেট শ্রীমতী হেমাঙ্গিনী রায়চৌধুরী 1890 to 1984, সেটা আমার চোখে না পড়লেও শকুনাক্ষী সৃজনীর চোখে যে পড়েছে সেটা বলাই বাহুল্য। একদম ঠিক। তিনি ছিলেন আমাদের ঠাম্মা, বলতে পারো আমি আমার ঠাম্মার কাছে মানুষ। মা তো সেই কবেই চলে গেলেন, তারপর বুক দিয়ে আগলে রেখেছিল বুড়ি আমাদের। তবে ঠাম্মার মতো প্রলিফিক মহিলা আজকের নারী জাগরণের দিনেও রেয়ার, বুঝলেন অনির্বাণবাবু? মানে ক্ষণজন্মা যাকে বলে, যেমন ছবি আঁকা তেমন হাতের লেখা তেমন গানের গলা। আর সেই যুগেও তার মতো ডাকসাইটে সুন্দরী মহিলা বড় একটা দেখা যেত না। ৬০ বছর বয়সেও কোমর লম্বা ঘন কালো চুল আর মুখশ্রিত সাক্ষাৎ দুর্গা প্রতিমা। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এই কথাটার সাক্ষাৎ ভাব সম্প্রসারণ ছিলেন আমাদের ঠাম্মা। আর শুধু এই শৈল্পিক দিকটাই নয়, জানেন তো, ওনার ছিল তীক্ষ্ণ বুদ্ধি এবং তুখোড় প্রশাসনিক ক্ষমতা। এক কথায় উনি না থাকলে আমাদের এই পরিবার, এসব সমস্ত সম্পত্তি কিছুই টিকে থাকতো না। ভদ্রলোকের নিজের ঠাকুমাকে নিয়ে আবেগ থাকাটা স্বাভাবিক, কিন্তু আমরা শুনতে চেয়েছিলাম একটা ডাকাতের গপ্প। তার মধ্যেই একটা পারিবারিক ইতিহাস ঢুকে আসাতে আমি যে কিছুটা আশাহত হয়েছিলাম সেটা অস্বীকার করব না। তবে আমার মনে ঘাই মারতে থাকা প্রশ্নটা এবার করেই ফেলল শৈবালের মেয়ে বারবি। দাদু ভাই, তুমি ওই হাড়ের ডাকাতের স্টোরিটা বলো না প্লিজ। বলবো দিদি ভাই, বলবো। সবাই একসাথে আজ বিকেলে গল্প শুনবো আমরা, কেমন? তবে এখন যদি আমরা স্নান সেরে খেতে না বসি, তাহলে তোমাদের জন্য বানানো কচি পাঁঠার ঝোল যে কাঁদবে। চলো চলো চলো। লোকে বলে যে সবুরে নাকি মেওয়া ফলে, তবে এখানে এসে যে রেটে আমি খাওয়া দাওয়া করছি তাতে আমার মধ্যপ্রদেশের প্রসারণ সেটা শুধু সময়ের অপেক্ষা। কে ঠেকায় ওয়েট পুট অন করা এখানে? যা ইলাহি কারবার! বড় বড় কানা উঁচু কাঁসার থালায় ধবধবে সাদা তোলাই পাঞ্জা চালের ঝরঝরে ভাত, সাথে মাছের মাথা দিয়ে ভাজা মুগের ডাল, সঙ্গে পুকুরের কাতলা মাছ ভাজা, ইলিশ ভাপা আর এক অমায়িক কচি পাঁঠার ঝোল, শেষ পাতে জলপাইয়ের চাটনি আর এখানকার বিখ্যাত মিষ্টি দই ও ল্যাংচা। সত্যি বাবা, এখানে সে কার ইচ্ছে করে বলো তো ওসব ডাইটিং করতে? এত কিছু খাওয়ার পর বাঙালি মন যা চাইছিল, আমার মনও তাই চাইছিল। বার্মাটিকের ওই প্রকাণ্ড বাহারি কোলকে কাটা পালঙ্কে একটা বিশুদ্ধ নিষ্পাপ ভাত ঘুম। হোস্টনে তো আর এই জমিদারি বিলাসিতা করার সুযোগ আমার নেই, তাই না? কি গো, উঠবে তো? সন্ধে হয়ে গেছে। উঠছি তো, কি হলো? সৃজনীর ঠেলা খেয়ে বিছানা ছাড়তেই দেখি তখন সূর্য গেছে পাটে। আকাশে দিনের শেষের লালিমা রাঙিয়ে দিয়েছে শেষ শরতের তুলো মেঘের দলকে। এই তো ভায়া, উঠে পড়েছ দেখছি। চলো এবার, সবাই মন্দিরের সামনে বসে আছে যে, সন্ধ্যা আরতি দেখবি না? বিকেলে সবাই মিলে বসলাম মন্দিরের সামনে। দেখলাম যে খুব ভক্তি ভরে পুরোহিত মশাই এসে মা কালীর সন্ধ্যা আরতি করলেন। মন্দিরের বাইরে একটা সুন্দর সিমেন্ট বাঁধানো উঠোন আছে, সেখানে আমাদের সন্ধ্যের আড্ডার ব্যবস্থা। একটা শিরশিরে হাওয়া দিচ্ছে উত্তর দিক থেকে, বেশ হালকা হালকা শীত করছে, তো আমরা সবাই একটা করে শাল নিয়ে বসলাম আর বাচ্চাদের একটা করে জ্যাকেট পরিয়ে দিলাম। আরে জানিস নি কাকা বাবু কিরকম রসিক মানুষ, একটা ছোট বনফায়ারের ব্যবস্থা করেছেন আমাদের জন্য। এই ঠান্ডা পরিবেশে জমিয়ে দিয়েছে একেবারে, বল। ওনার তত্ত্বাবধানে আমাদের জন্য এলো লেবু চা আর গরম গরম ফাউল কাটলেট। তবে এখন খাওয়া দাওয়ার থেকেও আমার মাথায় কিন্তু ঘুরছে ওই ভবানী ডাকাত। লীলা মজুমদার এক জায়গায় লিখেছিলেন, বাঙালির যে গল্প ভূত, বাঘ আর ডাকাত থাকে
সেই গল্প নিঃসন্দেহে জমে যেতে বাধ্য। তাই আমরা এখন অধীর আগ্রহে বসে আছি কাকাবাবুর কাছ থেকে গল্প শুনব বলে। সশব্দে চায়ের কাপে চুমুক দিয়ে কাকাবাবু তার গল্প শুরু করলেন। এই গল্পটা আমাদের বাড়ির কিংবদন্তি একটা গল্প বলতে পারো। আমার ঠাকুমা অর্থাৎ ওই লেট শ্রীমতী হেমাঙ্গিনী রায়চৌধুরীর মুখেই বহুবার শোনা। বহুবার বলছি কারণ আমি, বড়দা, মেজদা আমরা বারবার ওনার কাছ থেকে এই গল্পটা শোনার আবদার করতাম। ঠাম্মা চলে যাওয়ার পর থেকেও এই গল্পটা আমাদের সাথে থেকে গেছিল। আর আজ থেকে প্রায় বছর 10 আগে যখন আমাদের এই সম্পত্তি রক্ষা করার দায় হয়ে পড়ছিল, তখন এক দৈবক্রমে এই ঘটনাটা আবার ফিরে এসেছিল। তাই এই ঘটনার সত্যতা নিয়ে আমার মনে অন্তত এক বিন্দু সন্দেহ নেই। একটু থেমে চায় আর একটা চুমুক দিয়ে আবার শুরু করলেন শঙ্কর রায়চৌধুরী। আর এবার যেন ওনার কথার টাইম মেশিনে চেপে আমরা সবাই চলে গেলাম 1907 সালের সীতারামপুর গ্রামে, তখনকার উত্তাল বাংলায়। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়। এই প্রথম ব্রিটিশ সরকার বুঝতে পারছে যে এই বাঙালি জাতিটিকে হালকাভাবে নিলে তাদের সমূহ বিপদ। এদিকে তখন গোটা বাংলা জুড়ে সশস্ত্র বিপ্লবের স্বর ধীরে ধীরে চিৎকারে পরিণত হচ্ছে। অনুশীলন সমিতির নাম গোটা বাংলায় ছড়িয়ে পড়ছে। বারিন ঘোষ, অরবিন্দ ঘোষ এবার পাকাপাকিভাবে কলকাতাতে এসে গেছেন। এদিকে বঙ্গভঙ্গের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ভাইসরয় লর্ড কার্জনের গালে কার্যত একটা চড় বসিয়ে দিয়েছে বাঙালি। তাই কলকাতাতে ফিরিঙ্গি পুলিশ তুমুল ধরপাকড় শুরু করেছে। বিপ্লবের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সম্ভাবনাকে তারা বুটের তলায় পিষে দিতে বদ্ধপরিকর। কলকাতাতে আয়ে দিন বিপ্লবীদের ধরে নির্মমভাবে খুন করছে পুলিশ বা জেলে নিয়ে গিয়ে অত্যাচার চালাচ্ছে। এমন সময় বিভিন্ন বিপ্লবীরা বাংলার বিভিন্ন জেলার গ্রামে পালিয়ে আশ্রয় নিতে থাকে। মূলত নেটিভ জমিদাররা ইংরেজদের তাঁবেদারি করার জন্য বিখ্যাত ছিলেন সেই যুগে। কিন্তু সীতারামপুরের কালীনারায়ণ রায়চৌধুরীর মতো কিছু ব্যতিক্রম ছিল। তখন কালীনারায়ণ তার খ্যাতির মধ্য গগনে। বয়স 50 ছাড়িয়েছে এবং আমার ঠাকুরদা প্রতাপ নারায়ণের বয়স তখন ওই 27-28। তিনি ছিলেন একজন দরদি জমিদার। প্রজার কষ্টে সবসময় তিনি ব্যাকুল হতেন। এছাড়া ছিলেন একনিষ্ঠ কালীভক্ত। দেশমাতৃকার উপর নিবেদিত প্রাণ কালীনারায়ণ ইংরেজদের মন থেকে ঘৃণা করতেন। তবে তিনি ছিলেন ঘোর বাস্তববাদী। ওই ফিরিঙ্গিদের শায়েস্তা করতে বুদ্ধি চাই। বোকার মতো লড়াই করে কিচ্ছু হবে না। তাতে আখেরে স্বাধীনতা সংগ্রামেরই লোকসান। তাই যদি ওপরে ওপরে ইংরেজদের সাথে একটু লোক দেখানো খাতির বজায় রাখা যায়, তাহলে তলায় তলায় বিপ্লবীদের সহায়তা করা যায়। বন্দে মাতরম। তবে ইংরেজদের বোকা ভাবাটা একটা বোকামির ব্যাপার। তখন তাদের খোঁচরের নেটওয়ার্ক সাংঘাতিক। তারা তলায় তলায় সব বুঝতে পেরেও ঠিক কালীনারায়ণের সামনে খাপ খুলতে পারছিল না। ক্রমে তারা বুঝতে পারছিল যে কলকাতা থেকে তাড়া খেয়ে আসা বিপ্লবীদের জন্য ক্রমশই সীতারামপুর হয়ে উঠছিল একটা অভয়ারণ্য। আর জমিদারদের উপর প্রজাদের এতটাই আস্থা ছিল যে তাদের সাহায্যে নেটিভ জমিদারকে বেকায়দায় ফেলার ফন্দি ফিকিরগুলো ঠিক কাজে আসছিল না। আর প্রচুর পুলিশ এনে সীতারামপুর ঘিরে ফেলার পরিকল্পনাতে শিলমোহর জোগাড় করতে তাদের দরকার ছিল একটা জোরদার ইস্যু। সেই ইস্যুটির নাম ছিল ভবানী ডাকাত। আসলে এই ডাকাতে কালীর জঙ্গলের চারপাশে গোটা 5 ছোট ছোট গ্রাম ছিল। এই গ্রামের জমিদার জোদ্দাররা ছিল ইংরেজদের পোষ্য এবং নির্দয় অর্থপিশাচ। তাদের টপাটপ রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন লর্ড কার্জন। কিন্তু বঙ্গভঙ্গের পর থেকে পরিস্থিতি পাল্টেছে। তবে এই জঙ্গলের ভিতরে কিন্তু কার্যত ইংরেজ শাসন ছিলই না। তখন এই জঙ্গল এখনকার থেকেও অনেক বেশি ঘন ছিল, আর ভিতরে রাস্তা চেনা দুর্বিষহ ছিল। জঙ্গলের ভিতরে ছিল এক কালী মন্দির। অনেকে আজও সেই মন্দিরকে বলে ডাকাতে কালী মন্দির বা ভবানী ডাকাতের মন্দির। এই জঙ্গলের একচ্ছত্র অধিপতি এবং এলাকার ত্রাস ছিল ভবানী ডাকাত। জয় মা।
জয় মা, জয় মা কালী। জঙ্গলের ভিতরে তাকে ধরতে গিয়ে ৩-৪ বার ইংরেজ বাহিনীর জনাভিষেক শান্তি প্রাণ হারিয়েছে। তারপর থেকে ভবানী ডাকাতকে নিয়ে এই ইংরেজ বেশি মাথা ঘামায়নি। অনেকটা তার ভয়েই জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ইংরেজ অফিসাররা আসতে ভয় পেত। প্রতি মাসে অমাবস্যার দিন ভবানী পাঁঠা বলি দিয়ে মায়ের আরতি করে বেরোত ডাকাতি করতে। তার মূল লক্ষ্য ছিল জমিদার, সুদখোর মহাজন, জহুরি, রাজনৈতিক স্বার্থান্বেষী গোছের লোকেরা। তাই অমাবস্যার দিন গ্রামের লোকেরা দৌড় দিয়ে ইষ্টনাম করত যেন আজ ভবানীর ডাকাতিয়া বাঁশি শুনতে না হয়। হ্যাঁ, একটা বিরল বাঁশি বাজাতো ভবানী ডাকাতি করার ঠিক আগে। সেই বাঁশির স্বর শুনেই গ্রামবাসী কার্যত মূর্ছা যেত। এদিকে বিগত ৬-৭ মাস সীতারামপুরে বেড়েছে ইংরেজ পুলিশের আনাগোনা। কলকাতা থেকে হ্যামিল্টন সাহেব বলে এক ফিরিঙ্গি অফিসার ঘাঁটি গেড়েছে এখানে। লোকটা একাধারে নির্মম এবং লম্পট। সে আসার পর থেকে বিপ্লবী ডাকাত কাউকে সে ধরতে না পারলেও বাড়ির মেয়ে বউদের প্রাণ ওষ্ঠাগত। নেটিভ ইন্ডিয়ান মেনদের থেকে তাহাদের উইমেনরা অনেক বেশি সুন্দর আছে। ডেকায়েত তো আমি ধরিবেই, কিন্তু আরো অনেক ভালো জিনিস আছে এখানে। সাহেবের নজর পড়লেই হলো। প্রকারান্তরে তার পরিবারের লোকের ওপর চাপ সৃষ্টি করবে। যদিও কালীনারায়ণ এই বিষয়ে প্রতিবাদ করেছিলেন, কিন্তু আশপাশের গ্রামের বাকি জমিদাররা এই বিষয়ে কোনোভাবেই তার সহযোগিতা করেননি। তো এর মধ্যেই ঠিক হলো আমার ঠাকুরদার বিয়ে। তখনকার বিয়ে ঠিক করতেন গুরুজনরা, অর্থাৎ বলা বাহুল্য প্রতাপ নারায়ণ বিবাহ পূর্বে হেমাঙ্গিনীকে দেখেননি। জঙ্গলের পশ্চিম দিকে রোশনপুর নামক একটা গ্রাম ছিল। সেই গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষকের কন্যা হেমাঙ্গিনী তখন এই 17তে পড়েছে। কি দেখে কি ভেবে একটা সাধারণ গরিব ঘরের মেয়েকে নিজের ছেলের সাথে বিয়ে দেবেন ভেবেছিলেন কালীনারায়ণ, সেটা পরে বুঝবে। তবে ওই যে বললাম, উনি একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন। তো বিয়েটা অনাড়ম্বরভাবে মিটে গেলেও এবার ছেলের বৌভাত উপলক্ষে বিপুল আয়োজন করলেন কালীনারায়ণ। নিমন্ত্রিত হলো গ্রাম শুদ্ধ লোকে। ঠিক হলো কলকাতা থেকে আসবেন বহু বিশিষ্ট মানুষ। গোটা গ্রাম জুড়ে সাজো সাজো রং, আর হই হই কাণ্ড, রই রই ব্যাপার। অনুষ্ঠানের 1 সপ্তাহ আগে সকাল সকাল চিন্তিত মুখে নিজের পালকি নিয়ে থানায় পৌঁছলেন কালীনারায়ণ। নতুন সিল্কের পাঞ্জাবি পরে, পাট্টা দেওয়া ধুতি চাপিয়ে, হাতে 2 হাঁড়ি বড় রসগোল্লা নিয়ে সোজা চলে এলেন কালীনারায়ণ হ্যামিল্টন সাহেবের ঘরে। তার সঙ্গে ছিলেন তার বিশ্বস্ত নায়েব প্রৌঢ় দুর্গাদাস মুস্তাফি মশায়। কি ব্যাপার চৌধুরী, তোমার পুত্রের বিবাহের ইনভিটেশন করতে আসিয়াছ বুঝি? নতমস্তকে করজোরে নিবেদন করলেন কালীনারায়ণ। আজ্ঞে হুজুর, আপনি ওই রাতে আমার ভিটেতে পায়ের ধুলো দিলে পরে আমি পরম ধন্য হয়ে যাব হুজুর। মিষ্টির হাড়ি আর এই নিমন্ত্রণ পত্রটি আমি এখানে রেখে গেলাম হুজুর। সামথিং ইজ ভেরি ফিশি নেটিভ জমিদার। আমি নিশ্চিত সমস্যা না হইলে তুমি আমাদের নিমন্ত্রণ কিছুতেই করিতে না। তুমি তো আমাদিগকে হেট করো। স্পিক আউট, স্পিক আউট আই সে। আজ্ঞে হুজুর, আপনি ত্রিকালজ্ঞ, অন্তর্যামী, সব বুঝতে পারেন। বড় বিপাকে পড়েছি হুজুর। আমার যে বড় বিপদ হুজুর। ভবানী ডাকাত চিঠি দিয়েছে, বলেছে আমার ছেলের বউ ভাতের আসর থেকে সব গহনা লুট করে নেবে স্যার। আমার ছেলের বিয়েতে এইসব হলে পরে একেবারে সর্বনাশ হয়ে যাবে হুজুর। বাঁচান, বাঁচান আমাকে। নেটিভ জমিদার, এবার বুঝলে তো আমাদের পাওয়ার। এই অ্যান্টি সোশ্যালদের আশকারা দিলে কি হইবে? তুমি নিজে দুধ কলা দিয়ে স্নেক পুষিয়ে আছো,
এবার ইটস ফাইটিং ইউ ব্যাক। আর তোমাকে কিনা আমাদের কাছে আসিতে হইল সাহায্যের জন্য। সাচ আ পিটি। এবার বুঝলে কি ক্ষমতা ব্রিটিশ রাজের। হুজুর, হুজুর এবারের মতো রক্ষা করুন। এই কম্ম মঈন দারোগার নয় হুজুর। আমার 10-12 জন লেঠেল নিয়ে ওদের মোকাবিলা করা অসম্ভব। শুনেছি ভবানী ডাকাতের গায়ে নাকি অসুরের মতো শক্তি। খাঁড়ার এক কোপে সে নাকি ধড় থেকে মুন্ড আলাদা করে ফেলতে পারে। এখন এখন আপনি যদি রক্ষে না করেন হুজুর, আমরা কোথায় যাই বলুন তো? অল বোগাস, ননসেন্স। ভবানী ইজ আ ক্রিমিনাল। এইসব মিথ রটিয়ে লোককে ভয় দেখাতে চায়। এবারও বুঝিতে পারিবে আমি ঠিক কতটা ডেঞ্জারাস। নেটিভ জমিদারকে বিপদে পড়তে দেখে এবার উৎফুল্ল হয়ে উঠল ফিরিঙ্গি হ্যামিল্টন। অনেকদিন ধরেই সীতারামপুরে এসে দেখে নানাবিধ কারণে তার রাগ জমেছিল কালীনারায়ণের ওপর। এবার যেন সে বাগে পেয়েছে তাকে। লোক জমিদার, তুমি ঠিক বলিয়াছে। এই পরিস্থিতিতে তোমাকে রক্ষা করিতে যদি কেউ পারে, সেটা হইল শুধুমাত্র আমি 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 কিন্তু সব কিছুরই একটা প্রাইস আছে যে। তুমি কি তা দিতে তৈয়ার আছো? যা বলবেন হুজুর। প্রথমত, তোমাদের তরফ থেকে ভেট লাগিবে 50,000 ইন্ডিয়ান রুপিজ। এছাড়া ওই দিন রাতে নেটমহলে লখনৌয়ের বেস্ট দলের মেহফিল বসাইতে হইবে আমার খুশামদের জন্য। নাচ গান হইবে। ওই ভিলেজ দাবি দেওয়ার একটা লম্বা ফিরিস্তি শুনিয়ে দিল ফিরিঙ্গি সাহেব। যে সময়ের কথা বলছি, তখন 1 মণ চালের দাম ছিল 1 টাকা মোটে। সেই সময় যে টাকাটা চেয়েছিল ফিরিঙ্গি, সেটা প্রায় গোটা জমিদারির 1 মাসের মোট আয়। তবু তার সব দাবি মেনে নিয়েছিলেন কালীনারায়ণ। পুত্রের বিবাহ আসর যেন নির্ঝঞ্ঝাটে কেটে যায়, এই অভিপ্রায়ে আসা পিতার থেকে যতটা সম্ভব ফায়দা লুটে নেওয়া যায় তাতেই সিদ্ধহস্ত ছিল হ্যামিল্টন ফিরিঙ্গি। আমাদের পূর্বপুরুষের মধ্যে একজন খুব লম্পট জমিদার ছিলেন, জানো, দর্পনারায়ণ রায়চৌধুরী। যৌবনের বদঅভ্যেসগুলো তার বয়সকালেও ছিল, কিন্তু তার মৃত্যুর পর থেকে কালীনারায়ণ ওইসব বন্ধ করে দেন। এবার হ্যামিল্টন সাহেবের দাবিতে সত্যিই লখনৌ থেকে এলো সেই সময়ের বিখ্যাত নাচের দল। এদিকে অনুষ্ঠানের দিন এগিয়ে আসতে লাগলো। পুরো সীতারামপুর জুড়ে সাজো সাজো রব। আরে শুনেছি নতুন বৌমা নাকি রূপের লক্ষ্মী আর গুণে সরস্বতী রে। আমাদের গ্রামে সাক্ষাৎ দেবী আসছেন গো। এবার সবার ভাগ্য ফিরবে। এমন কথা ছড়িয়ে পড়ল লোকমুখে পাশের গ্রামগুলিতে। শুরু হলো 7 দিন ব্যাপী প্রজাদের খাওয়ানো। সে এক এলাহি আয়োজন। সব নিজে তত্ত্বাবধান করলেন নায়েব মশাই। কালীনারায়ণের সুপারিশে কলকাতা থেকে এলো একদল আধুনিক বাবুর্চি। তারা নাকি কলকাতা শহরে হোটেল রেস্তোরাঁতে খাবার বানায়। তাদের নেতার নাম কাশিম মিয়া। এমনিতে একনিষ্ঠ কালীভক্ত হলেও কালীনারায়ণ ছিলেন উদারমনস্ক জমিদার। ধর্মীয় ভেদাভেদ তিনি একদম করতেন না। তাই বাবুর্চির নেতৃত্বে শুরু হলো রকমারি বাহারি ব্যঞ্জন রন্ধন। তার সুবাসে কার্যত গোটা গ্রাম মমও করতে লাগলো। এদিকে বিশেষ সুপারিশে হ্যামিল্টন ফিরিঙ্গি নিয়ে এসেছে 20-25 জন তাগড়াই সেপাই কলকাতা থেকে, সঙ্গে প্রভূত পরিমাণে বন্দুক ও কার্তুজ। ডাকাতে কালী জঙ্গল সংলগ্ন এলাকায় ব্যবস্থা করা হয়েছে নিশ্ছিদ্র প্রহরা। এবার ভবানী সর্দারকে জব্দ করা যাবে ভাবল সাহেব। তাকে কাহিল করতে পারলে ইংরেজ সরকার বাহাদুরের নজরে তার খ্যাতি তো বাড়বেই, বরং এই এলাকার ওপর তাদের দখল আরো বেশি মজবুত হবে। এবার নেটিভ জমিদারের মাথা নত করার পর আর তার পক্ষে বিপ্লবীদের সহায়তা করা সম্ভব তো হবে না।
এদিকে ডাকাত দলের তরফ থেকেও কোনো রকমের হঠকারী পদক্ষেপ দেখতে পাওয়া গেল না। বৌভাতের দিন ছিল অমাবস্যা। আজ নিজের হাতে কালী মায়ের আরতি করবেন কালীনারায়ণ। গোটা রায়চৌধুরী বাড়ি তখন বাহারি রঙের মেরাপে সেজে উঠেছে। হলো রান্নাবান্নার জন্য বিস্তর আয়োজন। শোনা যায় গোটা গাঁয়ের জন্য নাকি প্রায় 100-র ওপর খাসি কাটা হয়েছিল। ভোর রাত থেকে রান্না শুরু। কাটা হয়েছে প্রমাণ সাইজের কমপক্ষে 20টা মাটির উনুন। বিরাট বিরাট কড়াইতে ঢেলে রান্না হচ্ছে রকমারি পদ। নতুন বউকে নাকি সেই সময়ের 30 লক্ষ টাকার গয়না দেওয়া হয়েছিল। আমাদের বংশের সাথে আবার মোগল সম্রাটদের খুব খাতির ছিল, বুঝলে। তাদের কাছ থেকে প্রচুর বহুমূল্য ধনরত্ন পেয়েছিল আমাদের পরিবার। বাড়ির নতুন বউদের বিয়ের সময় সেগুলো বার করে সাজানো হতো, আর পরে আবার রেখে দেওয়া হতো। ওগুলো আমাদের পরিবারের সম্পত্তি বলা যায়। পূর্বপুরুষরা মনে করতেন কখনো যদি ভয়ানক দুর্দিন আসে তাহলে এগুলো যেন ব্যবহার করা হয়। সন্ধে হতেই চারদিকে ছড়িয়ে পড়ল জমিদার বাড়ির আলোর রোশনাই। নহবত বসল। সানাইয়ের মধুর সুরে মুখরিত হল চতুর্দিক। অমাবস্যার গাঢ় অন্ধকারকেও কার্যত ম্লান করে দিচ্ছে সেই বিয়ে বাড়ির জাঁকজমক। বাড়ি ভর্তি তখন অতিথিদের আনাগোনা। নায়েব মশাই, জমিদার বাবু এবং তার পরিবারের সকল পুরুষ সদস্যরা তাদের অভ্যর্থনা করতে ব্যস্ত। জমিদার বাড়ির বাইরে ভিড় জমেছে একাধিক বাহারি রঙের পালকির, ঘোড়ার আর গরুর গাড়ির। আরে কি এলাহি আয়োজন করেছেন রায়চৌধুরী মশাই! আরে প্রতিটা ব্যঞ্জন তো মুখে লেগে রয়েছে। আর এত সুস্বাদু দই কতদিন খাইনি। বৌমাকে ঈশ্বর আশীর্বাদ করুন। কি দারুণ আয়োজন করেছেন জমিদার বাবু। কালীনারায়ণের কড়া নির্দেশ, সহিস, দারোয়ান, লেঠেল, পালকিবাহক যেই আসুক না কেন কেউ যেন অভুক্ত ফেরত না যায়। সিল্কের কাজ করা পাঞ্জাবি, কুচি দেওয়া ধুতি, নতুন কায়দার লাঠি বাগিয়ে এলেন আশপাশের গাঁয়ের সমস্ত জমিদাররা। এছাড়াও প্রজারাও ভর পেট খেয়ে দুহাত তুলে আশীর্বাদ করে গেলেন তাদের নতুন রানীমাকে। এদিকে নাটমহলে তখন চলছে মৎসব। Cheers, guys! A toast to the queen! Cheer! হ্যামিল্টন ফিরিঙ্গি আর তার বিশ্বস্ত কিছু লোক তখন উল্লাসে মেতে উঠেছে। চলছে উৎকৃষ্ট নাচ আর অনবদ্য সঙ্গীত পরিবেশনা। গজল, ঠুমরি, নানাবিধ সঙ্গীতের সুরে যেন নহবতখানা গমগম করছে। তবে হ্যামিল্টন আদপে সঙ্গীতে বা নৃত্যে আগ্রহী ছিলেন না। তিনি ছিলেন আপাদমস্তক দুশ্চরিত্র এক লোক। সব জেনেও কেউই তেমন কিছু একটা করে উঠতে পারেনি। You pretty lady! What a beauty! बेड़ा, जाओ और खाना लेकर आओ. Get fast, you native bugger. And you dance, dance, dance. এদিকে তার আদেশে থেকে থেকে রকমারি খাবার নিয়ে আসছে একটি লোক। তার নাম হচ্ছে দুখু মিয়া। লম্বা চওড়া চেহারা, গায়ের রং কালো, একগাল দাড়ি, কিন্তু বড় অমায়িক লাজুক প্রকৃতির ছেলেটা। সে নাকি বাবুর্চি দলের নেতা কাশেম মিয়ার দূর সম্পর্কের আত্মীয়। কাশেম মিয়ার সহায়ক হিসেবে এসেছে সে এখানে। তাকে দিয়ে বেগার খাটিয়ে অহরহ কাজ করিয়ে বেশ কিছুটা মজা পেয়ে গিয়েছিল হ্যামিল্টন। তার মনে হলো এই বোকা শোকা নেটিভ লোকটার একটু পিছনে লাগা যাক। Hey, Tum, तुम्हार शादी হয়েছে? আগে না সাহেব। গ্রেট গ্রেট। তাহা হইলে আজকের রাতে তোমার ইচ্ছা হইতেই পারে এদের কারোর সঙ্গে বিবাহ করিতে। লজ্জায় মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কাঁচু মাচু মুখ ঘুরিয়ে ধীর পায়ে বেরিয়ে যাচ্ছিল দুখু মিয়া। সাহেব আবার পিছু ডাকলো। আমি তোমাকে যাইবার পারমিশন তো দিই নাই। আচ্ছা, রাত অনেক হইল। তোমাদের ভবানী ডাকাতের কি সংবাদ আছে? আচ্ছা, সে কি তোমার মতো লাজুক? সেও কি পুরুষ মানুষ নয় তোমার মতো?
আমার ভয়ে নেংটি দূরের মতো গর্তে ঢুকে বসিয়া আছে জঙ্গলে। ব্লাডি র্যাট। অবশ্য ভালোই করেছে, কারণ জঙ্গল থেকে বেরোলেই ওই ইঁদুরকে আমি পুটের তলায় পিষে মারিয়া দিতাম। হ্যামিল্টন সাহেবকে কিছু মাস কাছ থেকে দেখছে স্থানীয় মঈন দারোগা। স্বদেশীদের প্রতি তার মনে বিশেষ কোনো আবেগ না থাকলেও লোকটা এমনিতে মন থেকে খারাপ নয়। তবে সেই সময় অধিকাংশ পারিবারিক মানুষ চাইতেন ঝামেলা এড়িয়ে থাকতে। মঈন দারোগা তার ব্যতিক্রম ছিলেন না। উফ, এ কি হুজ্জতি শুরু করলো রে সাহেব! বিয়ে শাদীর মধ্যে এমন বদতমিজি! তবা তবা! ইস, এবার এই ছেলেটাকে ধরেছে সাহেব। ছেলেটা বড় গোবেচারা ধরনের। আল্লাহ আল্লাহ বাঁচান ওকে। তবে মা কালী সহায় ছিলেন। ঠিক সেই সময় বাইরে মন্দিরে আরতির শব্দ শুনে ভ্রু কুঁচকে সেদিকে তাকালো হ্যামিল্টন সাহেব। Oh God, bells at this hour. Some native rituals again. Let me see. প্রসঙ্গত জানিয়ে রাখি, আমাদের বাড়ির কালীমায়ের আরতি হয় বেশ রাতে। ততক্ষণে অতিথিরা ফিরে গেছেন, গ্রামবাসীরাও চলে গেছেন নৈশভোজ সেরে। এখন বাড়িতে মূলত বাড়ির লোকেরা আর কিছু পারিবারিক আত্মীয়। হ্যামিল্টন হয়তো স্বাভাবিক অবস্থায় থাকলে নেটিভ জমিদারের ধার্মিক বিশ্বাসে আঘাত হানতে চাইতো না। এখন সে ছিল সুরা এবং ক্ষমতার নেশায়। নিজের সাগরেদদের নিয়ে এবার সে বেরিয়ে এলো নাটমহল থেকে। একটা রক্তবর্ণ ধুতি আর লাল শালু গায়ে চড়িয়ে, গলায় রুদ্রাক্ষের মালা নিয়ে, ভক্তিভরে দুহাতে আরতির প্রদীপ দানে নিয়ে আরতি করছিলেন কালীনারায়ণ। তার একপাশে গলা অবধি ঘোমটা টেনে লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছেন তার নতুন বৌমা, অর্থাৎ আমার ঠাম্মা হেমাঙ্গিনী রায়চৌধুরী। আর অন্যদিকে রয়েছেন আমার ঠাকুরদা। হালকা দুলে দুলে আরতি করছিলেন কালীনারায়ণ। ঠিক সেই সময় চিৎকার করে উঠল হ্যামিল্টন। জমিনদার, কার পুজো করছিলেন আপনি? হোলি লর্ড, তোমাদের মা যদি এতই জাগ্রত হইতো, তাহা হইলে ডাকাতের হাত থেকে তোমাদিগকে বাঁচাইতে আমার কি দরকার পড়িত? বরং আমার পূজা করো, ইউ ব্লাডি নেটিভ। এমনিতে আমাদের পরিবারে বড়দের মুখের ওপর কথা বলার রেওয়াজ নেই, আর সেখানে লোক সমক্ষে পিতার এরকম অপমান হতে দেখে আমার ঠাকুরদা রেগে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু কালীনারায়ণ তার হাত চেপে ধরলেন। চোখের ইশারায় ক্রুদ্ধ লেঠেল বাহিনীকেও শান্ত থাকার আদেশ করলেন। তার মুখ তখন ইস্পাত কঠিন, তাতে কোনো আবেগের লেশ মাত্র নেই। তার এমন অবস্থা দেখে যেন আরো কিছুটা আশকারা পেল বেয়াদব ফিরিঙ্গি। সে যেন মনে মনে এই নেটিভ জমিদারকে ল্যাজে গোবরে করতে পেরে দারুণ খুশি হয়েছে। নেশায় পাট টলমল করলেও সে তখনও বলেই চলল, তোমাদের এখানে এই ভবানী ডাকাতকে নিয়ে যত রাজ্যের গুজব, বেটা ল্যাজ গুটিয়ে লুকিয়েছে জঙ্গলে। ও জানে বেরোলেই নিশ্চিত মৃত্যু। এভাবেই তোমাদের পুটের তলায় পিষে মারবো আমি। আমার কাছে ক্ষমতা থাকলে আমি সব কটা বিপ্লবীকে ধরে ধরে টিপে মারতাম, নখ উপড়ে দিতাম, চোখ খেলে দিতাম। তার কথা শেষ করার আগে একটা মহিলা কণ্ঠের আর্ত চিৎকার শোনা গেল। এই ভয়ানক বিবরণ হয়তো আর সহ্য করতে পারেননি নববধূ হেমাঙ্গিনী। তার হাতে ছিল বরুণ ডালা, সেটাও হাত থেকে পড়ে গেল সশব্দে। নারী কণ্ঠের চিৎকার শুনে একটা ক্রূর হাসি খেলে গেল মাতাল ফিরিঙ্গির ঠোঁটে। এমনিতেই সে লম্পট চরিত্রহীন ছিলই, কিন্তু হেমাঙ্গিনীর চিৎকার শুনে তার মাথায় খেলে গেল একটা ভয়ানক ফন্দি। এখানে অবশ্য কালীনারায়ণের অপমানটাই মূল কথা ছিল। এতক্ষণে ডাকাতের আক্রমণের ভয় তো কেটেই গেছে, তাই এবার একটা হিসহিসে কণ্ঠে হ্যামিল্টন বলে উঠল, জমিনদার সাহেব, সবাই বলিতেছে যে তোমার পুত্রবধূ নাকি দারুণ সুন্দরী। দ্য ব্রাইড লুকস স্টানিং। উহাকে বলো ঘুমটা সরাইয়া আমার সামনে দাঁড়াইতে।
আমি তার মুখ দেখিবে, মাই প্রেটি ওম্যান। এবার প্রতাপ নারায়ণের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল। চিৎকার করে উঠলেন তিনি, হতভাগা মিনিমুখ ফিরিঙ্গি, তোর এত বড় আস্পর্ধা! আজকেই তোকে! কিন্তু তাকে এগিয়ে আসতে দেখে আরো বেশি ক্রুদ্ধ হয়ে উঠল হ্যামিল্টন। তার হাতে উঠে এলো তার পিস্তল। সাহেবকে পিস্তল বাগাতে দেখে আশপাশের জনাদশেক সেপাই সবাই বন্দুক উঁচিয়ে ধরল। ব্যাপারটা দেখে মহিন দারোগার মতো নির্ঝঞ্ঝাট মানুষ অব্দি প্রতিবাদ করে উঠেছিল সেদিন। সাহেব, সাহেব ছেড়ে দিন, আজ এদের একটা ভালো দিন। দোহাই, দোহাই আপনার হুজুর। একটু আগে এটা ছিল চোখ, কিন্তু এই নেটিভ বাগারদের এত বড় সাহস, সে আমার উপর চিৎকার করিতেছে। আমি ওকে গুলি করিয়া মারিতে পারি রাইট নাও। রাস্কেল, এবার আমাকে এই নারীর মুখ না দেখাইলে আমি ওকে গুলি করিবে। এই বলে বন্দুক উঁচিয়ে নববধূর দিকে এগিয়ে চলল মাতাল ফিরিঙ্গি সাহেব। সবার দিকে বন্দুক তাক করে রইল সেপাইরা। অসহায় দৃষ্টিতে দেখতে লাগলো সবাই। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইলেন কালী নারায়ণ। তার চোখে মুখে তখন এক অদ্ভুত কাঠিন্য। শুধু হালকা করে এবার তার মাথাটা দুবার নাড়ালেন তিনি। এবার যেটা ঘটলো সেটা একই সাথে অভূতপূর্ব, অবিশ্বাস্য, রোমাঞ্চকর, বিরল একটা ঘটনা। তোমাদের উপন্যাস সিনেমাও ফেল তার সামনে। হ্যাঁ, সাহেব খেয়াল করেননি যে সাহেবের ঠিক পাশে এসে দাঁড়িয়েছিল একটি মূর্তি। সেই যে দুখু মিয়া নামের বাবুর্চি। সে হঠাৎ বিকট চিৎকার করে বলে উঠল, জয় মা কালী, দুষ্টের দমন করো মা। এক নিমিষের মধ্যে তার হাতে উঠে এলো একটা বিরাট খড়গ, আর চোখের পলকে কারোর কিছু বোঝার আগেই এক আঘাতে সে হ্যামিল্টন সাহেবের ডান হাতটা কবজি থেকে কেটে আলাদা করে দিল। ঠিক সেই সময় সমস্ত ঢাকিরা সমস্বরে বাজাতে শুরু করলো তাদের ঢাক। ব্যথায় আর্তনাদ করে বসে পড়ল ফিরিঙ্গি সাহেব। রক্তে ভেসে গেল চারদিক। ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে বাকি সেপাইরা কিছু মুহূর্ত বিমূঢ় দৃষ্টিতে চারদিক দেখতে লাগলো। তাদের হুঁশ ফেরার সাথে সাথে দেখতে পেল কোথা থেকে যেন 25-30 জন ভয়ানক চেহারার ডাকাত তাদের ঘিরে ধরেছে। মিশমিশে কালো গায়ের রং, তাদের হাতে তলোয়ার, লাঠি, বল্লম, দোনলা বন্দুক, আরো নানা রকম অস্ত্র। মাথায় আর শরীরে চপচপে তেল, মুগুর ভাজা স্বাস্থ্য, মাথায় লাল পাগড়ি, পরনে খাটো ধুতি, বিরাট গোঁফ, সাক্ষাৎ যমদূতের মতো চেহারা। এতক্ষণ যে তারা কেউ খানসামা, কেউ মালি, কেউ যোগানি, কেউ কোচোয়ান, কেউ পালকির বেহারা, কেউ ম্যাথরের ছদ্মবেশে ছিল, এটা কেউ খেয়াল করেনি। নিজে ছদ্মবেশ আর নকল গোঁফদারি খুলে এবার সামনে এলো দুখু মিয়া ওরফে সীতারামপুর গ্রামের জীবিত ত্রাস ভবানী সর্দার। তার কপালে তখন লাল তিলক, ভাটার মতো
মুহূর্তে তুমি জেনে যাও যে কে তোমায় শাস্তি দিল। বলেই কালীনারায়ণ আলতো হাতে সরিয়ে দিল হেমাঙ্গিনীর মুখের ঘোমটাখানা। সেই জ্বলন্ত মশালের আলোতে হ্যামিল্টন চিনতে পারল হিমুকে। তার পিতাকে স্বদেশী সন্দেহে মেরেছিল সাহেব। প্রতিবাদ করতে আসায় জনসমক্ষে হিমুকে লাঞ্ছিত করেছিল ফিরিঙ্গি সাহেব। মেয়েটির জন্য পরের দিন সে সেপাইদের পাঠিয়েছিল, কিন্তু ততক্ষণে নাকি বাপ মেয়ে গ্রাম ছেড়ে পালিয়েছিল। হিমুর চোখ দিয়ে তখন যেন আগুন অশ্রুরূপে ঝরে পড়ছে। ব্যথায় কাতরাতে কাতরাতে হ্যামিল্টন উঠে দাঁড়িয়ে বাঁ হাতে পিস্তলটা তুলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নেমে এলো সেই খড়গ। জয় মা তারা, জয় মা তারা। মা, আজই তোর বলি রে মা, মুক্তি দে মা, আমাদের সকলকে মুক্তি দে। জয় মা কালী, ভারত মায়ের জয়, বন্দে মাতরম। এই বাণী ধ্বনিত হলো রায়চৌধুরী বাড়ি জুড়ে। ঠিক তখন সেই মায়াময়ী সুরে বেজে উঠল ডাকাতিয়া বাঁশি। চড়াম চড়াম করে বাজতে লাগলো দুন্দুভি ঢাক। কাঁসরের ধ্বনিতে ধ্বনিত হলো পুরো বাড়ি। তখন বাড়ির বাইরের সেপাইরা ঘুমোচ্ছে আফিমের ঘরে। গ্রামের মানুষ জানল রায়চৌধুরী বাড়িতে ডাকাত পড়েছে। এদিকে হ্যামিল্টন সাহেবের কাটা মুন্ডুটা এই মন্দিরের দালানে, মানে এইখানেই কোথাও একটা গড়াগড়ি খাচ্ছিল। কালীনারায়ণ করজোড়ে মা কালীর পুজো সম্পন্ন করলেন। ভবানী সর্দারের পায়ে হাত দিয়ে প্রণাম করল হিমু। দাদা, তুমি আজ থেকে আমার দাদা। সজল নয়নে বলল হিমু। কিন্তু কি আশ্চর্য, ডাকাতে কালীর জঙ্গলের মূর্তিমান বিভীষিকা ভবানী সর্দারের চোখেও তখন জল। দু হাতে আশীর্বাদ করে সে বলল, বোন রে, কি দুর্ভাগা যে তোর দাদা। বোনের সম্মান রক্ষা করতে পারিনি সেদিন, আর দেশের কত মা বোনের জন্য কিছুই করতে পারছে না তোর এই মুখ পোড়া অসহায় দাদা। পারলে ক্ষমা করি সেই দাদাকে রে মা। বোনের বিয়েতে খালি হাতে আসে যে দাদা, তার মতো অভাগা কজন। এবার এগিয়ে এলেন কালীনারায়ণ। তার হাতে একটা বড় পুঁটুলিতে বিয়ের সমস্ত গয়না। ভবানী সর্দার ডাকাত যখন পড়েছে বাড়িতে, তখন ডাকাতি হতেই হবে। তাতেই এই সাহেবের মৃত্যু। মঈন দারোগাও তাই বলবে বাইরে। বড় উনুনের তলায় যে সুড়ঙ্গ কাটা হয়েছে, তাই দিয়ে তোমরা বেরিয়ে যাও ভোর হবার আগেই। আর আর এই নাও গয়নাগুলো। দেশ ও মাতৃকার চরণে আমার তরফ থেকে সামান্য নিবেদন। অনুশীলন সমিতির কাছে পৌঁছে দিও। আর আর আশীর্বাদ করো নবদম্পতিকে। ওদের সন্তানরা যেন একটা স্বাধীন দেশ দেখতে পায়। এবার যেন দৌড়দণ্ড প্রতাপ ডাকাত সর্দার নিজেকে ধরে রাখতে পারল না, জড়িয়ে ধরল কালীনারায়ণের পা। এ কি করছেন, কি করছেন কর্তামশাই? আজ যে আমার এই ছোট বোনটির বউ ভাত, দাদা হিসেবে কোথায় কিছু দেব ওকে তা না। না না, আজ এটি আমি নিতে পারবো না, ক্ষমা করবেন। এখন তোমার একটি বোনের কথা ভাবলে চলবে না ভবানী সর্দার। এই দেশের হাজারটা মা বোন আজ কাঁদছে। তাদের ভবিষ্যতের কথা ভেবে তুমি এটা নিয়ে অবিলম্বে প্রস্থান করো, যাও। সেই রাতেই সজল নেত্রে গয়না নিয়েই চলে গিয়েছিল ভবানী ডাকাত। পরদিন মঈন দারোগার বয়ানে সবাই জানল যে ডাকাত পড়েছিল রায়চৌধুরী বাড়িতে। সেপাইদের খাবারে মাদক মিশিয়ে তারা মধ্যরাতে প্রবেশ করে হ্যামিল্টন সাহেবকে হত্যা করে কোনো গুপ্ত পথে পলায়ন করে। তবে হ্যামিল্টনের ভয়াবহ মৃত্যুর খবর রটে যাওয়াতে আর কোনো ব্রিটিশ অফিসার এই অজপাড়া গাঁয়ে আসতে সাহস করেনি।
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হয়তো সীতারামপুর গ্রাম আর কালীনারায়ণ রায়চৌধুরী বিস্মৃতির অতলে হারিয়ে গেছেন, কিন্তু ভবানী ডাকাতের কাহিনী আজও একটা কিংবদন্তি হিসেবে থেকে গেছে লোকমুখে আমাদের পরিবারের সাথে। দ্য নেটিভ ডাকয়েট অ্যান্ড দ্য হেডলেস হ্যামিল্টন কাগজের শিরোনাম হিসেবে এসেছিল। থামলেন শঙ্কর নারায়ণ। তার আবেগঘন চোখ ছলছল করছে। চা সেই খবি জড়িয়ে গেছে, আর আমরা কার্যত হা করে গল্পটা গেলছিলাম। একটি শ্যামা পোকার মুখে অকাল প্রবেশের কাশির সঙ্গে গল্পের ঘোরটা কাটল। এবার সৃজনী প্রশ্ন করল, কাকাবাবু, ভবানী ডাকাতের কি হলো? ঠাকুমার মুখে শুনেছি সে নাকি প্রতি রাখি পূর্ণিমাতে আসতো রাখি পড়তে, ছদ্মবেশে অবশ্য, কখনো বাউল, মাদারি, ফকির কিংবা বহুরূপী সেজে। তখনই এই ছবিটা আঁকেন ঠাকুমা। তবে এই আখ্যান এখানেই শেষ নয়। সে কি, আরও আছে? আমি তো ভাবলাম ক্লাইম্যাক্স ডান। সময়ের সাথে সাথে দেশ স্বাধীন হলো, উঠে গেল জমিদারি প্রথা, হারিয়ে গেল সেই সোনার দিনগুলো, সম্পত্তি বিস্তর হাতছাড়া হলো, চলে গেলেন ঠাকুমা। আমাদের আর্থিক অবস্থার এতটা অবনতি হলো যে একসময় সম্পত্তি টিকিয়ে রাখার দায় হয়ে পড়েছিল। সবাই বাইরে বাইরে, তবে আমার ঠাকুমা চিরকাল বলতো, যদি কখনো সম্পত্তি বেচার পরিস্থিতি আসে যেন আমি তার দাদার ছবিটা সসম্মানে সরিয়ে রাখি। তাই শেষ ইচ্ছে অনুযায়ী দেওয়াল ভেঙে এই ছবিটা সরাতে গিয়ে ওই তো দেখলেন, দেওয়ালের ফাঁকে রাখা ছিল হেমাঙ্গিনীর বিয়ের সব গয়না। অকস্মাৎ প্রায় চিৎকার করে বলে উঠল সৃজনী, এই না হলে মিস মার্পল? একদম ঠিক ম্যাডাম, ব্রাভো। আর সেই টাকায় আজ যা দেখছো সব কিছু কাকাবাবু বানালেন। সত্যি আমাদের পরিবারের চরম দুর্দিনে কাজে লাগলো সেই গয়নাগুলো। শৈবাল হাসি মুখে বলল, আর আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম সেই ফেলে আসা সময়ের আখ্যান। সেই বিখ্যাত খাড়া, উনুন, কিছু গয়না আজও সংগ্রহশালায় সংরক্ষিত। আর সেই সকল ঐতিহ্যকে বীর বিক্রমে পাহারা দিচ্ছেন এক সময়ের সীতারামপুরের ত্রাস, মূর্তিমান বিভীষিকা, দুর্দণ্ড প্রতাপ, ভবানী সর্দার। সহসাই আমাদের ঘোর কাটিয়ে বেজে উঠল কালী পুজোর আরতের ঘণ্টাধ্বনি। আরও একটা নিশুত কালো অমাবস্যার রাতে এই ডাকাতকালের জঙ্গল সংলগ্ন সীতারামপুর গ্রামে। ওয়ান-7 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন ভবানী ডাকাতের গল্প। লিখেছেন পথিক মিত্র। গল্পের সূত্রধার সৌমি। কুহুর চরিত্রে বিহু, বারবি শ্রেয়া, অনি অরিজিৎ, সৃজনী অপরূপা, শৈবাল রাজীব, শ্রীতমা দেবারতী, শঙ্কর অর্পণ, কালীনারায়ণ সুদীপ্ত, হ্যামিল্টন উজ্জ্বল, গ্রামের প্রথম লোক অনির্বাণ, গ্রামের দ্বিতীয় লোক সৌরদীপ, প্রথম জমিদার সোমক, দ্বিতীয় জমিদার শুভদা, প্রতাপ নারায়ণ আত্রেয়, হিমু আম্রপালি, মঈন অমরজিৎ এবং দুঃখু অর্থাৎ ভবানী ডাকাতের ভূমিকায় বাসু। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।